Assalamu alaikum, my dear students. How are you? You are welcome to my class. Today we will discuss about phrase. আজকে আমরা phrase নিয়ে আলোচনা করব। ইংরেজি ভাষার খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো phrase। একটা কথা সবাই মনে রাখবা, phrase যে যত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারবে, তার ভাষা তত সুন্দর ও বোঝানো হবে ইনশাআল্লাহ। তো এই ফ্রেজটা নিয়ে আমরা প্র্যাকটিস করি না এবং এই ফ্রেজ কিন্তু আমরা ভুল করি। এখন ফ্রেজ কাকে বলে? ফ্রেজ শব্দের বাংলা শব্দ হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজ শব্দের বাংলা শব্দ কি? শব্দগুচ্ছ। ইংরেজিতে যাকে বলা হয় ফ্রেজ। তো এই ফ্রেজ বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ফ্রেজ কাকে বলে? শব্দগুচ্ছ থেকে আমরা বুঝে নিই ফ্রেজ কাকে বলে। আমরা জানি ওয়ার্ড মানে শব্দ, তো একের অধিক শব্দ মিলে কি হবে? শব্দগুচ্ছ। তার মানে একের অধিক শব্দ যখন একত্রে একটি অর্থ প্রকাশ করবে তখন তাকে বলা হবে ফ্রেজ। আমরা যখন বলি, সাপোজ একটা ওয়ার্ড বলি বয়, এই বয়টাকে যখন আমি বলি হচ্ছে গুড বয়, তাহলে কি হলো? দুইটা শব্দ মিলে কি হলো? একটি ফ্রেজ হয়ে গেল, গুড বয়। কেমন গুড বয়? ভেরি গুড বয়। আবার যদি এখানে লিখি এ ভেরি গুড বয়, তাহলে এই যে এর মধ্যে কোনো ভার্ব নেই। ফ্রেজের বৈশিষ্ট্য হচ্ছে ফ্রেজের মধ্যে কোনো ভার্ব থাকবে না, কিন্তু একত্রে একটা অর্থ প্রকাশ করবে, পূর্ণাঙ্গ কোনো অর্থ প্রকাশ করতে পারবে না। সবাই বুঝতে পারছো? যেরকম আমরা যদি একটা বাক্য লিখি, হি ইজ এ ভেরি গুড বয়, সে একটা খুবই ভালো ছেলে। আমরা এটা জানি সাবজেক্ট ভার্ব। তো আর এই যে একটা টোটাল একটা অংশ, এইটা হচ্ছে কি? ফ্রেজ। এটা কি? ফ্রেজ। আর একটু ব্যাখ্যা করি। যদি আমরা লিখি ইন দা রুম, আমরা জানি রুম মানে কি? কক্ষ। দা রুমটাকে নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়েছে, আর ইন মানে মধ্যে। তো ইন দা রুম আমরা বাংলাতে কি বলি? রুমে। তার মানে কি? রুমের মধ্যে। সে এখন কোথায়? ইন দা রুম, রুমের মধ্যে। যদি বলি হি ইজ ইন দা রুম, বাক্য হয়ে গেল। তাহলে আমরা কি বুঝতেছি? ফ্রেজ হচ্ছে বাক্যের একটা গুরুত্বপূর্ণ অংশ, যে অংশটা দিয়ে বাক্যকে কি করা হয়? সমৃদ্ধ করা হয়। এখন আমি যদি মনে করি এই বাক্যটাকে একটু বড় করব, হি ইজ এ ভেরি গুড বয়। খেয়াল করি, এখানে যদি আমি একটা প্রিপোজিশন লাগাই দিই, ইন আওয়ার ক্লাস, সে আমাদের সেন্টেন্সটা ভালো কি ছেলে। তো এই যে ইন, আমি ইনটা এখানে লিখি, যদি এখানে লিখি তাহলে একটু সুবিধা হবে বুঝতে। তাহলে ইন প্রিপোজিশন দ্বারা কি করা হলো? আর একটা ফ্রেজ তৈরি করা হলো। আর একটা ফ্রেজ তৈরি করে কি করা হলো? এই বাক্যের সাথে এটাকে কি করে দেওয়া হলো? যুক্ত করে দেওয়া হলো। বাক্য কি হচ্ছে? বড় হয়ে যাচ্ছে। তো আমরা যদি এভাবে ফ্রেজ ব্যবহার শিখি তাহলে আমরা কি করতে পারবো? বাক্য বড় করতে পারবো। আমরা আরেকটি উদাহরণ দেই। আমরা যদি আরেকটা উদাহরণ দেই তাহলে আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, হি প্লেজ ফুটবল। বাক্য কিন্তু শেষ, এখানে বাক্য শেষ করে দেওয়া যাবে। হি প্লেজ ফুটবল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন আমি যদি মনে করি যে এই বাক্যটাকে আরো সমৃদ্ধ করব, বড় করব, তখনই এখানে এক একটা করে ফ্রেজ লাগাই দিলে বাক্য বড় হয়ে যাবে। খেয়াল করি, আমরা ফুল স্টপটা উঠিয়ে দিলাম। এখানে যদি বলি যে হি প্লেজ ফুটবল, কোথায় খেলে? ইন দা স্কুল ফিল্ড।
স্কুল ফিল্ড। আচ্ছা, তাহলে কি করলাম, একটা প্রিপোজিশন ব্যবহার করলাম, সাথে কিছু শব্দ যুক্ত করে দিলাম, একটা ফ্রেজ তৈরি করে দিলাম, এটাকে বলা হচ্ছে ফ্রেজ। আচ্ছা, এবার খেয়াল করো, ইন দ্য স্কুল ফিল্ড, এইটাকে যদি বলি আরেকটু বড় করবো, তাহলে আরেকটা প্রিপোজিশন ব্যবহার করি, উইথ হিজ ফ্রেন্ডস। উইথ হিজ ফ্রেন্ডস, সেটা বন্ধুদের সাথে। দেখো আরেকটা ফ্রেজ এখানে যুক্ত করে দিয়েছি, তাহলে কি বাক্য বড় হচ্ছে। আমরা যদি আরেকটা যদি প্রিপোজিশন ব্যবহার করে কিছু শব্দ যুক্ত করে দেই, কি হবে, বাক্যটা আরো বড় হয়ে যাবে। আমরা দেখি আরেকটা ফ্রেজ দেওয়া যায় কিনা, উইথ হিজ ফ্রেন্ডস ফর এ লং টাইম। সরি, ফর এ লং টাইম। ফর এ লং টাইম। দেখো আমি কিন্তু একটা ছোট্ট বাক্য নিয়েছিলাম, সেই সাথে আমি কি করলাম, প্রিপোজিশনের মাধ্যমে কি করলাম, কিছু শব্দ যুক্ত করে একটা ফ্রেজ তৈরি করলাম। তো এক একটা ফ্রেজ, এখানে আমি 3টা ফ্রেজ যুক্ত করে দিয়েছি, বাক্য কি হয়ে গেছে, বড় বাক্য হয়ে গেছে। এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স ছিল, এখন এটা সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা যদি আমাদের ভাষাকে সমৃদ্ধ করতে চাই, এই ফ্রেজটা আমাদের শেখা দরকার। তো আমরা জানি ফ্রেজ প্রধানত 2 ধরনের ফ্রেজ আমরা ব্যবহার করে থাকি। তোমরা তোমাদের বইতে যদি একটু খেয়াল করো, তোমরা দেখবে ইডিওমেটিক ফ্রেজ নামে একটা কথা লেখা থাকে। ইডিওমেটিক ফ্রেজ বা ইডিয়মস এন্ড ফ্রেজেস, বইগুলোতে এরকম ভাবে দেওয়া থাকে, ইডিয়মস এন্ড ফ্রেজেস। তো ইডিয়ম শব্দের অর্থ কিন্তু আমরা অনেকেই বোঝার চেষ্টা করি না। ইডিয়মস কাকে বলে? ইডিয়মস মোটামুটি ফ্রেজগুলোরই আরেকটা নাম হচ্ছে ইডিয়মস, কিন্তু একটু পার্থক্য হলো, অনেক সময় ইডিওমেটিক ফ্রেজ বলা হয়। তো পার্থক্যটা খেয়াল করি আমরা একটু। ফ্রেজ বলতে শব্দগুচ্ছ, যে কোনো শব্দগুচ্ছকে ফ্রেজ বলা হয়, কিন্তু ইডিওমেটিক ফ্রেজটা একটু ভিন্ন। কেন? খেয়াল করো, আমি এখানে লিখলাম ক্যাটস এন্ড ডগস। আমরা জানি ক্যাটস মানে বিড়ালেরা আর ডগস মানে কুকুরগুলো। এখন খেয়াল করো, তো এই ক্যাটস এন্ড ডগস যখন একত্রে ব্যবহার করা হয়, এটা তখন ফ্রেজ। আর এই ফ্রেজটা যখন ইংরেজি ভাষাতে ব্যবহার করা হয়, তখন এর অর্থ ভিন্ন হয়ে যায়। এটার অর্থ হচ্ছে মুষলধারে। এর অর্থ কি? মুষলধারে। তো মুষলধারে মানে কি? বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হয়, খুব ভারী বর্ষণটাকে কি বলে? মুষলধারে বৃষ্টি হয়। তো আমরা এই যে কি হলো, অর্থ যখন একত্রে কোন শব্দ ব্যবহার হওয়ার পরে যখন তার নিজের অর্থ ব্যতীত অন্য কিছুকে নির্দেশ করে, যখন নিজের অর্থ ব্যতীত অন্য কিছুকে নির্দেশ করে, তখন সেটাকে বলে হচ্ছে ইডিয়মস। সেটাকে কি বলে? ইডিয়মস বলা হয়। তার অর্থ যে ফ্রেজটা নিজের প্রকৃত অর্থ থেকে ভিন্ন কিছু নির্দেশ করবে, সেটাকে বলা হচ্ছে ইডিয়মস। আর একত্রে ব্যবহার হলে সেটাকে বলা হবে কি? একত্রে একাধিক শব্দ একত্রে ব্যবহার হলে সেটাকে বলা হবে ফ্রেজেস। এই বাক্যটা কিভাবে ব্যবহার করা হয়? ইট, খেয়াল করি আমরা, ইট হ্যাজ বিন রেইনিং cats and dogs. It has been raining cats and dogs. তার মানে কি? মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই যে আমরা ফ্রেজ ব্যবহার করলাম, ঠিক আছে? তাহলে এই যে যখন ফ্রেজগুলা নিজের অর্থ ব্যতীত অন্য কিছুকে নির্দেশ করে, তখন সেটাকে বলা হয় ইডিয়মস অর ইডিওমেটিক ফ্রেজেস। আর যখন তার নিজের অর্থ ঠিক রেখে বাক্যের মধ্যে ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় ফ্রেজেস। তো তোমরা ইচ্ছা করলে কিন্তু ফ্রেজ বানাতে পারবে। আমরা কি করব? ইচ্ছা করলে ফ্রেজ বানাতে পারবো। আমরা একটু দেখি কিভাবে আমরা ইচ্ছা মতো ফ্রেজ বানাতে পারি।
আমরা একটু খেয়াল করি। আমরা এখন ফ্রেজ তৈরি করব। তুমি একটা প্রিপোজিশন লিখো, যে কোনো একটা প্রিপোজিশন, মনে করো লিখলা ফর, এখানে ফর লিখলা, ফরের পরে কিছু অ্যাড করে দাও, কি ফর আওয়ার ভিলেজ, ফর আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের জন্য, ফর হিজ গুড রেজাল্ট, তার ভালো ফলাফলের জন্য। এবার তুমি আরেকটা প্রিপোজিশন যদি আমরা ব্যবহার করি, খেয়াল করো, মনে না, আমরা এখানে লিখলাম সিন্স, খেয়াল করো, সিন্স দ্য মর্নিং, সকাল থেকে। তার মানে আমরা যদি ফ্রেজ তৈরি করতে চাই, তার সহজ বুদ্ধি, আমরা যদি প্রথমে একটা প্রিপোজিশন নেই এবং তারপরে যদি কোনো ইনফরমেশন গুলো পাশাপাশি আমরা যুক্ত করতে থাকি, তাহলে সেটা একত্রে কি হয়ে যাবে, একটা ফ্রেজ হয়ে যাবে। তাহলে খেয়াল করো, ফর আওয়ার ভিলেজ, ফর হিজ গুড রেজাল্ট, সিন্স দ্য মর্নিং, সকাল হতে, এগুলো কি সবগুলো এক একটা ফ্রেজ। এখন আমরা যদি আরো ফ্রেজ তৈরি করতে চাই, খেয়াল করো, আর একটা ভাবে করা যায়। ধরো তুমি একটা নাউন লেখো, যে কোনো একটা নাউন লিখি আমরা গার্ডেন, গার্ডেন, তাহলে তার আগে একটা অ্যাডজেক্টিভ লাগাই দাও, গার্ডেনটা কেমন, নাইস, নাইস গার্ডেন। তার আগে হচ্ছে একটা অ্যাডভার্ব লাগাই দাও, ভেরি, ভেরি নাইস গার্ডেন। তার আগে একটা আর্টিকেল লাগাই দাও, এ দাও অথবা দি দাও, দিতে পারবা। তাহলে এ ভেরি নাইস গার্ডেন, এটা কি একটা ফ্রেজ। এটাকে তুমি যদি এখন একটা বাক্যের সাথে যুক্ত করে দাও, তাহলে বাক্যটা কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। খেয়াল করো, I have a very nice garden. এটা কি হয়ে গেল, একটা বাক্য হয়ে গেল। তার মানে ফ্রেজের সাথে তুমি একটা সাবজেক্ট একটা ভার্ব নিয়ে নিলে কি হলো, বাক্য হয়ে গেল। ঠিক সেরকম আমরা যদি ইংরেজি ভাষাতে এই ফ্রেজের ব্যবহারটা আমরা প্রথমে যদি বাক্য তৈরি করতে না পারি, আমরা যদি ছোট ছোট ফ্রেজ গুলো মুখ দিয়ে বলা শুরু করি, তাহলে আমাদের ভাষাটা কি হবে, সমৃদ্ধ হবে। তাহলে আজকে এই পর্যন্তই আমরা ফ্রেজ চিনতে পেরেছি। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ।